প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 9-10 এর একটা সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। আর এই সিন প্যাসেজটা হলো ক্লাইমেট চেঞ্জ, অধ্যায় 2। প্রথমে আমরা এই অধ্যায়ের প্রত্যেকটা শব্দের অর্থ ভালোভাবে জেনে নেব, প্রত্যেকটা সেন্টেন্সের টেন্স অ্যানালাইসিস করব এবং প্রত্যেকটা শব্দের পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো। এখানে ক্লাইমেট ক্লাইমেট শব্দের অর্থ হলো জলবায়ু। এটা হলো নাউন ওয়ার্ড এবং এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। চেঞ্জ শব্দের অর্থ হলো পরিবর্তন। এটা যখন ভার্ব হয় তখন হয় পরিবর্তন হওয়া, কিন্তু যখন নাউন হয় তখন হয় হলো শুধু পরিবর্তন। তাহলে ক্লাইমেট চেঞ্জ অর্থ হলো জলবায়ুর পরিবর্তন। লার্নিং আউটকামস, লার্নিং শব্দের অর্থ হলো শেখা বা শিখন, আউটকাম অর্থ হলো কোনো কিছুর ফলাফল বা ফল। তাহলে লার্নিং আউটকাম অর্থ হলো শিখন, ফল। আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট উই উইল বি এবল টু, এখানে বলছে যে আফটার শব্দের অর্থ হলো পরে, স্টাডি অর্থ হলো অধ্যয়ন করা বা পড়া, দিস অর্থ হলো এই, ইউনিট অর্থ হলো অধ্যায়, এবল অর্থ হলো সমর্থ বা সামর্থ্যবান হওয়া, উই অর্থ হলো আমরা, উইল হলো একটা ভার্ব, এটা একটা হেল্পিং ভার্ব, বি অর্থ হলো হওয়া। তাহলে আফটার উই হ্যাভ স্টাডিড দিস ইউনিট, এই অধ্যায়টা অধ্যয়ন করার পরে বা ইউনিটটা অধ্যয়ন করার পরে, উই উইল বি এবল টু, আমরা শিখতে সমর্থ হবা, শিখতে পারবো। এখন কি কি শিখতে পারবো? ডেমনস্ট্রেট, কোনো কিছু প্রদর্শন করার ক্ষমতা বা কোনো কিছু শেখার ক্ষমতা। আন্ডারস্ট্যান্ডিং অর্থ হলো বুঝতে পারা বা বোঝা। অ্যান্ড অর্থ হলো এবং। সামারাইজ অর্থ হলো কোনো কিছু সারসংক্ষেপ তৈরি করা। টেক্সট অর্থ হলো লেখা বা কোনো পাঠ। ডেমনস্ট্রেট আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সামারাইজ টেক্সট, এর অর্থ হলো যে কোনো কিছু বোঝার ক্ষমতা দেখানো বা প্রদর্শন করা এবং এই লেখা থেকে কোনো সারসংক্ষেপ বা সারাংশ তৈরি করা। আস্ক অর্থ জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা, অ্যান্সার অর্থ উত্তর দেওয়া, কোশ্চেন অর্থ প্রশ্ন। এখানে আস্ক যখন নাউন হয় তখন সেটা হয় প্রশ্ন বা জিজ্ঞাসা, কিন্তু ভার্ব হলে কি হয়? জিজ্ঞাসা করা বা প্রশ্ন করা। অ্যান্ড এটা হলো কনজাংশন। এই কনজাংশনের কাজ হলো একের অধিক নাউন বা প্রোনাউনকে বা অ্যাডজেক্টিভ বা ভার্বে একত্রিত করা বা যুক্ত করা। অ্যান্সার অর্থ উত্তর দেওয়া বা উত্তর। অ্যান্সার যখন নাউন হয় তখন হয় উত্তর, এবং যখন ভার্ব হয় তখন হয় হলো কোনো কিছুর উত্তর দেওয়া বা কোনো কিছু উত্তর করা। কোশ্চেন যখন নাউন হয় তখন হয় প্রশ্ন, কিন্তু ভার্ব হলে হয় প্রশ্ন করা। তাহলে এখানে আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেনস, প্রশ্ন করো এবং জিজ্ঞাসা করো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। টেক পার্ট ইন ডিবেটস অন গিভেন টপিকস, এখানে টেক পার্ট হলো কোনো কিছুতে অংশগ্রহণ করা, ডিবেট অর্থ হলো বিতর্ক, অন গিভেন টপিকস অর্থ হলো নিচে দেওয়া টপিক। তাহলে টেক পার্ট ইন ডিবেটস অন গিভেন টপিকস, এই দেওয়া এখানে দেওয়া টপিকটার উপরে কি করো? বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতায় বা বিতর্কে অংশগ্রহণ করো। টেক পার্ট ইন রোল প্লেয়িং অ্যান্ড কনভারসেশন, টেক পার্ট অর্থ অংশগ্রহণ করা, রোল প্লেয়িং অর্থ হলো কোনো ভূমিকায় অংশ নেওয়া বা কোনো কিছু করা, কনভারসেশন অর্থ হলো কথোপকথন। তাহলে এখানে বলছে যে টেক পার্ট ইন রোল প্লেয়িং অ্যান্ড কনভারসেশন, কোনো ভূমিকা বা কথোপকথনে অংশগ্রহণ করো। ড্রাফট অ্যান্ড ডেলিভার লেকচারস অন গিভেন টপিকস, এখানে বলছে যে ড্রাফট অর্থ কোনো কিছু খসড়া করা, ডেলিভার লেকচারস অর্থ হলো বক্তব্য দেওয়া, অন গিভেন টপিকস এখানে দেওয়া টপিকের উপরে। ড্রাফট অ্যান্ড ডেলিভার লেকচারস অন গিভেন টপিকস, এখানে দেওয়া টপিকের উপরে কিছু খসড়া তৈরি করে এবং লেকচার বা বক্তব্য দাও। রাইট লেটার্স টু নিউজ পেপার্স হাইলাইটিং সার্টেন প্রবলেমস, এখানে বলছে যে রাইট লেখো, লেটার্স পত্র বা চিঠি, টু দ্য নিউজ পেপার সংবাদপত্রে বা গণমাধ্যমে। হাইলাইট শব্দের অর্থ হলো কোনো কিছু বিশেষভাবে উল্লেখ করা, সার্টেন অর্থ হলো নির্দিষ্ট, প্রবলেম শব্দের অর্থ হলো সমস্যা। এখানে
রাইট অর্থ লেখা, এটা একটা ভার্ব, লেটার্স হলো পত্র, এটা নাউন, নিউজপেপার এটা কমন নাউন, হাইলাইট হলো ভার্ব হয় আবার নাউন হয়। সার্টেন অর্থ হলো নির্দিষ্ট বা মানে ঠিক করা বা একেবারেই সুনির্দিষ্ট। প্রবলেম শব্দ অর্থ হলো সমস্যা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এবং এটা পুরো বাক্যটা হলো একটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাই বলছে এখানে যে রাইট লেটার্স টু নিউজ পেপার্স হাইলাইটিং সার্টেন প্রবলেমস, নির্দিষ্ট কোনো সমস্যা উল্লেখ করে গণমাধ্যমে চিঠি লেখা। রাইট স্লোগানস ফর পোস্টার্স, এখানে বলছে যে স্লোগান দাও এবং পোস্টার লেখো। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর পরিবর্তন। লেসন অন পার্ট 1, দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স, এখানে গ্রেট শব্দের অর্থ হলো লোভ, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। মাইটি অর্থ হলো প্রবল বা শক্তিশালী, রিভার্স অর্থ হলো নদী, এখানে মাইটি হলো অ্যাডজেক্টিভ, রিভার হলো কমন নাউন। তাই বলছে যে দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স, শক্তিশালী বা প্রবল নদীগুলোর লোভ। এখান থেকে আমরা যদি প্রশ্ন তৈরি করি, যদি প্রশ্ন থেকে আমরা কোনো প্রশ্ন আসে যে হোয়াট ইজ দ্য টাইটেল অফ দ্য স্টোরি বা পেজেস, তাহলে আমরা কি লিখবো যে দ্য টাইটেল অফ দ্য পেজেস অথবা দ্য টাইটেল অফ দ্য স্টোরি ইজ দ্য গ্রেট অফ দ্য মাইটি রিভার্স। এই গল্পটার শিরোনাম হলো প্রবল নদীগুলো লোভ। রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, এখানে বলছে রিড অর্থ পড়া, ফলোইং অর্থ নিচের, টেক্সট অর্থ লেখা বা পাঠ, অ্যান্সার অর্থ উত্তর দেওয়া, কোশ্চেন অর্থ প্রশ্ন। তাহলে রিড দ্য ফলোইং টেক্সট এন্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স, নিচের লেখাটা পড়ো এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স। আচ্ছা, মেহেরজান লিভস ইন ইসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেঙ্কমেন্ট, এখানে বলছে মেহেরজান হলো একটা নারী বা মহিলা মানুষের নাম, লিভ অর্থ বসবাস করা, ইসলাম অর্থ বস্তি। অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেঙ্কমেন্ট বাঁধ, এখানে প্রোটেকশন এমবেঙ্কমেন্ট হলো বাঁধ, প্রতিরক্ষা বাঁধ, টাউন অর্থ হলো শহর, সিরাজগঞ্জ হলো একটা ডিস্ট্রিক্টের নাম। তাহলে সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেঙ্কমেন্ট হলো সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ। এটা একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে ভার্বের সাথে এর যোগ করা আসছে, তার মানে এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মেহেরজান লিভস ইন ইসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেঙ্কমেন্ট, মেহেরজান কোথায় বসবাস করে? সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপরে একটা বস্তিতে বসবাস করে। এখান থেকে যদি আমরা প্রশ্ন তৈরি করি, তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে হোয়ার ডাস মেহেরজান লিভ, মেহেরজান কোথায় বসবাস করে? She lives in Islam on the সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমবেঙ্কমেন্ট, সে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের উপর একটা বস্তিতে বসবাস করে। দ্য হুইসপারিং ওয়াইন্ড, এখানে বলছে যে হুইসপারিং শব্দ অর্থ হলো ফিস ফিস, ওয়াইন্ড শব্দ অর্থ হলো বাতাস। তাহলে দ্য হুইসপারিং ওয়াইন্ড, বাতাসের ফিসফিস শব্দ, বাতাসের ফিসফিস শব্দ ফ্রম দ্য রিভার, যমুনা। এখানে বলছে যে ফ্রম মানে থেকে, রিভার অর্থ নদী, যমুনা অর্থ নদীর নাম। দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য যমুনা রিভার, যমুনা নদী থেকে আসা ফিসফিস বাতাসের বাতাস মেক্স তৈরি করে, ফায়ার আগুন, আনস্টেডি অস্থির বা বিশৃঙ্খলা। তাহলে এটাও একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আনস্টেডি অর্থ হলো অস্থির বা বিশৃঙ্খলা, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। মেক হলো বাহার, এখানে তৈরি করা। যমুনা এটা হলো একটা প্রপার নাউন। এখানে এই বাক্যের সাবজেক্ট হলো দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, এই পুরোটা হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে আমরা এখন বাংলা তৈরি করি। দ্য হুইসপারিং ওয়াইন্ড ফ্রম দ্য রিভার যমুনা, যমুনা নদী থেকে আসা বাতাসের ফিসফিস মেক্স দ্য ফায়ার আনস্টেডি, আগুনকে করে তোলে অস্থির বা বিশৃঙ্খল। দ্য ডান্সিং ফ্লেমস, এখানে ডান্সিং শব্দের অর্থ হলো নৃত্য করা অবস্থায় বা নৃত্য, ফ্লেম অর্থ অগ্নিশিখা বা আগুনের শিখা।
এটা হলো এই সেন্টেন্সের সাবজেক্ট। দ্য ডান্সিং ফ্লেমস, নৃত্য করা আগুনের শিখা, রিমাইন্ড শব্দের অর্থ হলো মনে করিয়ে দেওয়া। টার্নেল অর্থ হলো অশান্তি বা কষ্ট। ইন হার লাইফ অর্থ হলো তার জীবনে। দ্য ডান্সিং ফ্লেমস রিমাইন্ড মেহেরজান, আগুনের নৃত্য করা শিখা মেহেরজানকে মনে করিয়ে দেয় অব দ্য টার্নেল ইন হার লাইফ, তার জীবনের অশান্তির কথা বা বিশৃঙ্খলার কথা। Not long ago, Meherjan had everything, a family, arable land and cattle. এখানে বোঝাচ্ছে নট লং অ্যাগো এর অর্থ হলো বেশি দিন আগে নয় বা অল্প কিছুদিন আগে। হ্যাড অর্থ ছিল, এই হ্যাভ হ্যাজ এর পাস্ট ফর্ম হলো হ্যাড। আর নট লং অ্যাগো এটা হলো একটা টাইম অ্যাডভার্ব। এই বাক্যের সাবজেক্ট হলো মেহেরজান, এভরিথিং হলো প্রোনাউন, বাংলা অর্থ হলো সবকিছু। এ ফ্যামিলি, ফ্যামিলি হলো কালেকটিভ নাউন, অ্যারাবল ল্যান্ড অর্থ হলো আবাদি জমি, ক্যাটল অর্থ হলো গবাদি পশু। তাহলে নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং, অল্প কিছুদিন আগে মেহেরজানের সবকিছুই ছিল। এ ফ্যামিলি একটা পরিবার, অ্যারাবল ল্যান্ড আবাদি জমি, অ্যান্ড ক্যাটেলও গবাদি পশু। এই সেন্টেন্স থেকে যদি আমরা প্রশ্ন তৈরি করি তাহলে কি হবে যে অনেকদিন আগে মেহেরজানের কি কি ছিল, হোয়াট ডিড মেহেরজান হ্যাভ নট লং অ্যাগো। তাহলে আমাদের লিখতে হবে যে মেহেরজান হ্যাড অথবা শি হ্যাড এ ফ্যামিলি, অ্যারাবল ল্যান্ড অ্যান্ড ক্যাটল। The reason of Jamuna, the erosion of Jamuna, এইটুকুর বাংলা হলো যে যমুনা নদীর ভাঙ্গন। ইরোশন অর্থ ভাঙ্গন। The erosion of যমুনা, যমুনা নদীর ভাঙ্গন গ্রাডুয়াল অর্থ ক্রমান্বয়ে বা ধীরে ধীরে। কনজিউম শব্দ অর্থ গ্রাস করা বা ভেঙে ফেলা। অল হার ল্যান্ড, অল অর্থ হলো সমস্ত বা সবকিছু, হার অর্থ তার, ল্যান্ড অর্থ জমি জমা, প্রপার্টি অর্থ সম্পত্তি। তাহলে দ্য ইরোশন অফ দ্য যমুনা, যমুনা নদীর ভাঙন, গ্রাডুয়ালি কনজিউমড অল হার ল্যান্ড অ্যান্ড প্রপার্টি, ক্রমান্বয়ে বা ধীরে ধীরে তার সমস্ত জমি জমা এবং সম্পদ গ্রাস করে ফেলল বা ফেলেছিল। এখানে এই বাক্যটা দেওয়া ছিল পাস্ট ইনডিফিনিট টেন্সে। কনজিউম শব্দ অর্থ হলো গ্রাস করা বা নষ্ট করা বা ভেঙে চুরমার করে দেওয়া। আর কনজিউমের পাস্ট ফর্ম হলো কনজিউমড। আমাদেরকে খেয়াল করতে হবে যে একটা সেন্টেন্স কোন টেন্সে আছে সেই টেন্স ধরে তার বাংলা করতে হবে। The erosion of the Jamuna gradually consumed all her land and property. যমুনার ভাঙন ধীরে ধীরে বা ক্রমান্বয়ে তার সমস্ত জমি জমা এবং সম্পদ কি গ্রাস করে নিয়েছে বা খেয়ে ফেলেছে। It finally claimed, ইট শব্দ অর্থ হলো ইহা, এটা হলো একটা পার্সোনাল প্রোনাউন। ফাইনালি অর্থ হলো সবশেষে বা শেষমেশ বা শেষ পর্যন্ত। ক্লেম অর্থ নষ্ট করে দেওয়া বা গ্রাস করা। এখানে এই কনজিউম ক্লেম প্রায় সিমিলার ওয়ার্ড। হার তার, অনলি হলো একমাত্র, শেল্টার শব্দ অর্থ হলো আশ্রয়, ডিউরিং অর্থ হলো সময়, লাস্ট মনসুন অর্থ হলো গত বর্ষায়, লাস্ট অর্থ হলো গত, মনসুন অর্থ হলো বর্ষা বা বর্ষাকাল। ইট ফাইনালি ক্লেম, এটা শেষ পর্যন্ত গ্রাস করে নিল, আর অনলি শেল্টার, তার একমাত্র আশ্রয়, ডিউরিং দ্য লাস্ট মনসুন, গত বর্ষাকালে বা গত বর্ষায়। তাহলে এটা সেন্টেন্সটা আমাদের বোঝাচ্ছে যে গত বর্ষায় এটা তার একমাত্র সম্বল, একমাত্র আশ্রয়টুকু কেড়ে নিয়েছিল। It took the river only a day. It অর্থ ইহা, এটা পার্সোনাল প্রোনাউন। টুক হলো টেক এর পাস্ট ফর্ম, অনলি হলো মাত্র, এ ডে অর্থ হলো একদিন। ডিভোর্স শব্দ অর্থ হলো ওই কেড়ে নেওয়া বা ধ্বংস করা। আচ্ছা, মেহের হাউস, হাউস অর্থ হলো বাড়ি, ট্রিজ অর্থ গাছপালা, ভেজিটেবল গার্ডেন শব্দ অর্থ হলো সবজি বাগান, ব্যাম্বু বুশ অর্থ হলো বাঁশের ঝাড় বা বাঁশের ঝোপ। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden and the bamboo bush. এটা মেহেরজানের বাড়িঘর, গাছপালা, সবজি বাগান
বাঁশের ঝাড় ধ্বংস করতে মাত্র একটা দিন সময় নিয়েছিল বা একদিন লেগেছিল। She had a happy family once. আচ্ছা, আমরা এই বাক্যটাকে একটু বিশ্লেষণ করি। সে অর্থ হলো পার্সোনাল প্রোনাউন, এটা সে সাধারণত মানে মহিলা বা নারীদের ক্ষেত্রে বসে। হ্যাড অর্থ ছিল, হ্যাপি অর্থ খুশি বা সুখী। এটা হলো একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। ফ্যামিলি অর্থ কালেকটিভ নাউন বা পরিবার, কিন্তু এটা হলো কালেকটিভ নাউন। অনস অর্থ এক সময়, এটা একটা টাইম অ্যাডভার্ব। এই বাক্যটা হলো পাস্ট ইনডিফিনিট টেন্সে দেওয়া আছে। এই বাক্যের সাবজেক্ট হলো শি, তাহলে শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি অনস, এক সময় বা এক সময় তার কি ছিল, একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স, এটা টাইম অ্যাডভার্ব, এর অর্থ হলো বছরের পর বছর বা অনেক বছর যাবত বা অনেক বছর ধরে। শি লস্ট, হারিয়েছিল হার হাজব্যান্ড, তার স্বামীকে, অ্যান্ড হার ফ্যামিলি, এবং তার পরিবারকে, টু ডিজিএস, রোগের কারণে। এর অর্থ হলো রোগের কারণে। দ্যাট, যা, এই দ্যাটটা এই ডিজিএস কে মেনশন করছে। ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি, যা তার পরিবারে কি এনেছিল, ক্ষুধা এবং দারিদ্রতা বয়ে এনেছিল। আমরা এখানে আবার চেঞ্জটা পড়ে নিই। শি লস্ট, সে অর্থ সে লস্ট হারিয়েছিল হার হাজব্যান্ড, তার স্বামীকে, আর ফ্যামিলি তার পরিবারকে, ফর ডিজিএস, টু ডিজিএস, রোগের কারণে, দ্যাট, যা। ক্রুয়েল হাঙ্গার, ভয়াবহ ক্ষুধা বা নিষ্ঠুর ক্ষুধা, পভার্টি মানে দারিদ্রতা, ব্রড এনেছিল, টু দ্য ফ্যামিলি তার পরিবারের। তাহলে সে তার স্বামী এবং পরিবারকে রোগের কারণে হারিয়েছিল, যা তার পরিবারে ভয়ঙ্কর ক্ষুধা এবং দারিদ্রতাই বয়ে এনেছিল। এই বাক্যটাও প্রেজেন্ট, এই বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্সে করা আছে। এই গল্পের প্রায় অধিকাংশ বাক্য পাস্ট ইনডিফিনিট টেন্সে করা আছে। আমাদেরকে বাংলা করার সময় পাস্ট ইনডিফিনিট টেন্স ধরেই করতে হবে। নাও, এখন, এটা টাইম অ্যাডভার্ব। শি ইজ অনলি দ্য লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। এখানে নাও, এটা হলো একটা টাইম অ্যাডভার্ব, অনলি মাত্র একমাত্র, এটা একটা অ্যাডভার্ব। লেফট বাকি থাকা বা অবশিষ্ট থাকা, লিভ অর্থ বসবাস করা, উইথ অর্থ সাথে, লস অর্থ ক্ষতি, পেইন অর্থ ব্যথা বা বেদনা। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড দ্য পেইন। এখন তিনি একমাত্র বেঁচে থাকা ব্যক্তি এবং ক্ষতি এবং বেদনা নিয়ে বেঁচে আছে, অথবা তিনি একমাত্র ক্ষতি এবং বেদনা নিয়ে বা ব্যথা নিয়ে বেঁচে থাকা একমাত্র ব্যক্তি। দ্য গ্রেডি যমুনা হ্যাজ স্যাটার্ড, গ্রেডি, গ্রেডি শব্দ অর্থ হলো লোভী, এটা একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড। যমুনা অর্থ যমুনা নদী, হ্যাজ স্যাটার্ড ধ্বংস করে দিয়েছে, সেটা শব্দ অর্থ হলো ধ্বংস করে দেওয়া। আর ড্রিমস, তার স্বপ্ন, ড্রিমস অর্থ স্বপ্ন, স্বপ্ন হলো একটা নাউন, এটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যান্ড এবং, এটা কনজাংশন। হ্যাপিনেস অর্থ সুখ, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মোট কথা অ্যাবস্ট্রাক্ট নাউন হলো যে সকল নাউন দেখা যায় না কিন্তু উপলব্ধি করা যায়, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য গ্রেডি যমুনা হ্যাজ শাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস, লোভী যমুনা তার স্বপ্ন এবং সুখকে চুরমার করে দিয়েছে বা ধ্বংস করে দিয়েছে। There are thousand others waiting to share the same fate like মেহেরজান। এখানে বোঝাচ্ছে যে থাউজেন্ড আদার্স শব্দ অর্থ হলো হাজার খানেক মানুষ, থাউজেন্ড অর্থ হাজার, আদার্স অর্থ অন্যান্য, ওয়েটিং অর্থ অপেক্ষা করছে, টু শেয়ার অর্থ ভাগাভাগি করা, সেম ফ্যাট অর্থ একই পরিণতি বা একই ভাগ্য, লাইক অর্থ কোনো কিছুর মতো, মেহেরজান শব্দ অর্থ হলো একটা মহিলা বা নারীর নাম বা মেয়ে মানুষের নাম। There are thousand others waiting to share the same fate. এখানে বলছে যে মেহেরজানের মতো আর হাজার খানেক পরিবার বা হাজার খানেক লোক একই পরিণতি ভোগ করার অপেক্ষায় রয়েছে। এখানে ওয়েট শব্দ অপেক্ষা করে, এটা একটা ভার্ব। শেয়ার অর্থ ভাগাভাগি করে, এটাও ভার্ব।
সেম একই, এটা অ্যাডজেক্টিভ, ফেট অর্থ হলো ভাগ্য, এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। লাইক অর্থ কোনো কিছুর মতো। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স। ল্যান্ড অফ রিভার শব্দ অর্থ হলো নদীমাতৃক, নদীমাতৃক। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। সাম অফ হুজ, তাদের মধ্যে কিছু। সাম অর্থ হলো কিছু, হুজ অর্থ যে নদীগুলোর নাম এখানে বলা হয়েছে তাদের মধ্যে কিছু। ব্যাংকস অর্থ নদীর তীর। ওভারফ্লো শব্দ অর্থ হলো অতিমাত্রায় প্রবাহিত হওয়া। ইরোড অর্থ হলো ধ্বংস করে দেওয়া। ভুলে সরি, ইরোড হলো প্লাবিত হওয়া। ডিউরিং মনসুন, বর্ষায়। ডিউরিং মনসুন হলো বর্ষায়। তাহলে সাম অফ হুজ ব্যাংকস, তাদের মধ্যে কিছু নদীর তীর। ওভারফ্লো অতিমাত্রায় প্রবাহিত হয়, আর ইরোড অথবা প্লাবিত হয় ডিউরিং মনসুন, বর্ষাকালে। এখন বোঝাচ্ছে যে বাংলাদেশ এক নদীমাতৃক দেশ এবং সেই নদীগুলোর মধ্যে কিছু নদী বর্ষায় অতিমাত্রায় প্রবাহিত হয় এবং এই নদীগুলো অত্যন্ত পানিতে প্লাবিত হয়ে যায়। Erosion is a harsh reality for the people living along the river banks. এখানে ইরোশন শব্দ অর্থ ভাঙ্গন, হার্শ অর্থ হলো কঠিন, রিয়েলিটি অর্থ হলো বাস্তবতা, ফর দ্য পিপুল মানুষ বা লোকজনদের জন্য, লিভিং বসবাস করা, অ্যালং দ্য রিভার ব্যাংকস নদীর তীরবর্তী এলাকায় বা নদীর তীরে। এটা হলো এখানে এই বাক্যের সাবজেক্ট হলো ইরোশন, আর এই বাকিটুকুকে বলা হয় হলো প্রেডিকেট। হার্শ অর্থ কি কঠিন, রিয়েলিটি অর্থ বাস্তবতা। তাহলে নদী ভাঙন একটা কঠিন বাস্তবতা, ফর দ্য পিপুল লোকজনদের জন্য, লিভিং বসবাস করা, অ্যালং দ্য রিভার ব্যাংকস নদীর তীরবর্তী এলাকায় বা নদীর তীরে। এই লাইনটা বোঝাচ্ছে যে নদীর তীরে বসবাসকারী লোকজনদের জন্য এই নদী ভাঙন একটা কঠিন বাস্তবতা। ডিউরিং ইস মনসুন মেনি মোর ভিলেজেস আর থ্রেটেন্ড। প্রত্যেকটা বর্ষায় মেনি মোর ভিলেজেস অনেকগুলো গ্রাম আর থ্রেটেন্ড হুমকির মুখে পড়া। এই থ্রেটেন্ড শব্দ অর্থ হলো হুমকির মুখে পড়া। এটা প্যাসিভ ভয়েসে করা আছে। আর থ্রেটেন্ড হুমকির মুখে পড়ে বাই দ্য মাইটি রিভার্স এই প্রবল নদীগুলোর দ্বারা, লাইক যমুনা, পদ্মা, মেঘনা। এখানে বলতেছে যে এই পদ্মা, মেঘনা এবং যমুনা এই প্রবল নদীগুলোর দ্বারা বর্ষায় অনেকগুলো গ্রাম হুমকির মুখে পড়ে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, এস্টিমেট শব্দের অর্থ হলো অনুমান করা। ইট ইজ এস্টিমেটেড দ্যাট এটা অনুমান করা হয় যে রিভার ইরোশন মেক্স নদী ভাঙ্গন, মেক্স তৈরি করে, অ্যাটলিস্ট কমপক্ষে, অ্যাটলিস্ট শব্দ অর্থ হলো কমপক্ষে। রিভার ইরোশন শব্দ অর্থ হলো নদী ভাঙ্গন। মেক অর্থ তৈরি করা। অনলাক অর্থ 1 লক্ষ, পিপুল অর্থ লোকজন, হোমলেস অর্থ গৃহহীন, এভরিয়ার অর্থ প্রতি বছর, ইন বাংলাদেশ অর্থ বাংলাদেশে। ইট ইজ এস্টিমেটেড দ্যাট এটা অনুমান করা হয় যে রিভার ইরোশন মেক অ্যাটলিস্ট 1 লাখ পিপুল হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ। আমরা এই সেন্টেন্সটা একটু সাজায় নেই। এস্টিমেটেড এটা হলো ভার্ব, রিভার ইরোশন এটা নাউন, মেক এটা ভার্ব, অ্যাটলিস্ট কমপক্ষে এটা অ্যাডভার্ব, 1 লাখ এটা অ্যাডজেক্টিভ অফ নাম্বার, পিপুল কালেকটিভ নাউন, হোমলেস এটা হলো অ্যাডজেক্টিভ, এভরি ইয়ার এটা টাইম অ্যাডভার্ব, ইন বাংলাদেশ হলো প্লেস অ্যাডভার্ব। তাহলে এটা অনুমান করা হয় যে নদী ভাঙ্গনের কারণে প্রায় 1 লাখ মানুষ প্রতি বছর বাংলাদেশে গৃহহীন হয়ে পড়ে। ইনফ্যাক্ট অর্থ প্রকৃতপক্ষে, রিভার ইরোশন নদী ভাঙ্গন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার কজড বাই ক্লাইমেট চেঞ্জ। এখানে বলতেছে যে প্রকৃতপক্ষে রিভার ইরোশন নদী ভাঙ্গন হলো ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স, অর্থ হলো অনেকগুলো বিপদের মধ্যে একটা প্রধান বিপদ। ওয়ান অফ দ্য অর্থ হলো, ওয়ান অফ দ্য মেইন হলো অন্যতম প্রধান, ডেঞ্জার অর্থ বিপদ, তাহলে ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স একটা প্রধান বিপদ, কস্ট বাই দ্য ক্লাইমেট চেঞ্জ
এই জলবায়ু পরিবর্তনের কারণে। কস্ট অর্থ কারণে, ক্লাইমেট চেঞ্জ অর্থ হলো জলবায়ুর পরিবর্তন। তাহলে ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কস্ট বাই ক্লাইমেট চেঞ্জ। প্রকৃতপক্ষে নদী ভাঙন হলো জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট একটা প্রধান বিপদ। If we can't take prompt actions to adapt to climate change, there will be thousands of more Mehjans in our towns and villages every year. এখানে বলতেছে ইফ শব্দ অর্থ হলো যদি, ক্যান্ট অর্থ হলো না পারা, বা টেক টেক অ্যাকশন অর্থ হলো কোন পদক্ষেপ নেওয়া, প্রম্পট অর্থ হলো দ্রুত, অ্যাডাপ্ট অর্থ হলো মানিয়ে নেওয়া, ক্লাইমেট চেঞ্জ জলবায়ুর পরিবর্তন, থাউজেন্ড অর্থ হাজার, মোর অর্থ হলো আরো, ইন আওয়ার টাউনস আমাদের শহরে, ভিলেজেস গ্রামে, এভরি ইয়ার প্রতি বছর। এখানে বলতেছে যে ইফ উই ক্যান্ট টেক প্রম্পট অ্যাকশনস টু অ্যাডাপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, আমরা যদি জলবায়ু পরিবর্তনের কোনো পদক্ষেপ না নেই বা কোনো দ্রুত পদক্ষেপ না নেই, there will be thousands of more Mehjans in our towns and villages every year, প্রতি বছর হাজার হাজার বা হাজার খানেক বা এরকম হাজার হাজার মেহেরজানের তৈরি হবে। তাহলে if we can take prompt actions to adapt to climate change, there will be thousands of more Mehjans in our towns and villages every year. এখানে বলতেছে যদি আমরা এই জলবায়ু পরিবর্তনের মানিয়ে নিতে কোনো দ্রুত পদক্ষেপ না নেই, তাহলে আমাদের প্রতি বছর শহরে এবং গ্রামে হাজার হাজার মেহেরজানের জন্ম নেবে। আমরা এখন এই অধ্যায়ের প্রশ্নগুলোর উত্তর লিখব। অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেনস ইন পেয়ার্স, জোড়ায় জোড়ায় প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট ডাজ মেহেরজান ইউজ টু মেক ফায়ার ফর কুকিং হার মিলস? মেহেরজান তার খাবার রান্না করতে আগুন জ্বালাতে কি ব্যবহার করে? Meherjan uses dry leaves and wood to make fire for cooking her meals. মেহেরজান তার খাবার রান্না করার জন্য আগুন জ্বালাতে শুকনো পাতা এবং কাঠ ব্যবহার করে। What property did মেহেরজান lose due to river erosion? নদী ভাঙ্গনের কারণে মেহেরজান কি কি হারিয়েছিল? মেহেরজান lost her house, land and property due to river erosion. নদী ভাঙ্গনের কারণে মেহেরজান বাড়ি, জমি এবং সম্পত্তি হারিয়েছিল। What do you know about Meherjan's family? তুমি মেহেরজানের পরিবার সম্পর্কে কি জানো? Meherjan loses her husband and other family members because of disease caused by hunger and poverty. ক্ষুধা এবং দারিদ্রতার কারণে অসুখে ভুগে মেহেরজান তার স্বামী এবং পরিবারের সদস্যদের হারায়। Now she lives alone. এখন সে একাকী বসবাস করে বা একাকী বেঁচে আছে। In which season is river erosion most likely occur? কোন ঋতুতে সবচেয়ে বেশি নদী ভাঙ্গন হয়? River erosion is most likely to occur during the monsoon season বা during the monsoon. বর্ষাকালে সবচাইতে নদী ভাঙ্গন বেশি হয়। What is the phrase greedy Jamuna used to describe the river? নদীর বর্ণনা বলতে greedy Jamuna বলতে আসলে কি বোঝানো হয়েছে? What grade do you notice in the description? তুমি এই বর্ণনায় কোন ধরনের লোভ লক্ষ্য করো? The phrase greedy Jamuna is used because the river keeps eroding land, houses and villages. এখানে শব্দগুচ্ছ greedy Jamuna বলতে ব্যবহার করা হয়েছে is used. The phrase greedy Jamuna is used ব্যবহার করা হয়েছে because the river keeps eroding land, houses and villages. কারণ নদী জমি জমা বাড়ি ঘর এবং ভিলেজ কি করে ধ্বংস করে দেয় বা কেড়ে নেয়। এখন আমরা এখান থেকে কিছু হাই থিঙ্কিং ক্রিয়েটিভ প্রশ্ন উত্তর লিখব এবং প্রশ্ন তৈরি করব। Why do rivers become dangerous during the monsoon? বর্ষাকালে নদী বিপজ্জনক হয়ে ওঠে কেন? Because heavy rainfall increases the water level. কারণ ভারী বর্ষণ
পানির স্তর বাড়িয়ে দেয় অ্যান্ড স্ট্রং কারেন্টস কজ ফ্লাডস অ্যান্ড ইরোশন এবং প্রখর স্রোত বন্যা এবং নদী ভাঙনের সৃষ্টি করে। How does river erosion affect the lives of poor villagers? এই নদী ভাঙন গরিব গ্রামবাসীদের জীবনযাত্রায় কেমন প্রভাব ফেলে? It destroys their houses, land and livelihood. এটা তাদের বাড়িঘর, জমিজমা এবং জীবনযাত্রা ধ্বংস করে দেয়, forcing them to live in poverty and uncertainty. তাদেরকে দারিদ্রতা এবং অনিশ্চয়তার মুখে ঠেলে দেয়। What kind of life is Mirjan living now? Mirjan এখন কেমন জীবনযাপন করছে? She is living a lonely and painful life after losing her family and property. পরিবার এবং সম্পত্তি জমিজমা হারিয়ে সে এখন অত্যন্ত একাকী এবং যন্ত্রণাদায়ক জীবনযাপন করছে। What feelings do you get when you read about Mirjan's story? যখন তুমি মির্জানের গল্পটা পড়ো তখন তোমার কেমন অনুভূতি হয়? It increases feelings of sympathy. এটা সহানুভূতির অনুভূতি বৃদ্ধি করে and sadness for suffering people. এবং দুঃখ কষ্টে পাওয়া লোকজনদের প্রতি দুঃখ হয়। Why is climate change a serious problem for Bangladesh? বাংলাদেশের জন্য এই জলবায়ু পরিবর্তন কেন এত মারাত্মক? Because it increases floods, storms and rivers erosion which may harm many villages. কারণ এটা বন্যা, ঝড় এবং নদী ভাঙনে বৃদ্ধি করে, যা গ্রামবাসীর অনেক ক্ষতি করে। What can people do to reduce the damage of river erosion? এই নদী ভাঙনের ক্ষতি থেকে পুষিভিত্ত লোকজন কি করতে পারে? They can build embankments, plant trees and take proper safety steps. তারা কি করতে পারে? বাঁধ তৈরি করতে পারে, গাছ লাগাতে পারে এবং যথাযথ পদক্ষেপ নিতে পারে। Why do you think Mirjan continues to live despite so many losses? তোমার কি মনে হয় মির্জান এত কিছু হারিয়েও কিভাবে তার জীবনযাপন চালিয়ে যাচ্ছে? Because humans have strong hope and they will survive even in difficult situations. কারণ মানুষ তার রয়েছে মজবুত আশা আকাঙ্ক্ষা এবং তারা বিভিন্ন অবস্থাতেই বেঁচে থাকতে পারে। How can the government help people like Mirjan? মির্জানের মতো লোকজনকে সরকার কিভাবে সহায়তা করতে পারে? The government can provide shelters, foods, financial support and protection from river erosion. সরকার এই নদী ভাঙন থেকে সুরক্ষা দিতে আশ্রয়, খাবার এবং আর্থিক সহায়তা দিতে পারে। What lesson can we learn from Mirjan's story? আমরা মির্জানের গল্প থেকে কি শিখতে পারি? We learned that climate change and river erosion can destroy lives. আবহাওয়ার পরিবর্তন এবং নদী ভাঙন জীবনযাত্রা ধ্বংস করে দেয়। So we must protect nature. তাই আমাদেরকে প্রকৃতিকে রক্ষা করতে হবে and help affected people. এবং আক্রান্ত ব্যক্তিদের সহায়তা করতে হবে। If you were in Meherja's place, তুমি যদি মেহেরজানের জায়গায় থাকতে, what would you do to rebuild your life? তুমি তোমার জীবনটাকে পুনর্নির্মাণ করতে কি করতে? I would try to find work. আমি কাজের খোঁজার চেষ্টা করতাম। Get support from others. অন্যান্যদের সহায়তা চাইতাম and start a new life with hope. এবং আশা আকাঙ্ক্ষা নিয়ে নতুন একটা জীবন শুরু করতাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, ভিডিওটা লাইক দিবে এবং এরকম আরো সুন্দর সুন্দর শিক্ষণীয় সিন আনসিন প্যাজেসের প্রশ্ন, স্ট্রাকচার বা এই জাতীয় শিক্ষণীয় কোনো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।